আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ 5টি পাস যাকে চলে গেছে, বাস যা চলে গেছে এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। জামায়াতের সাথে ফের জোটে ফিরেছে চরমোনাই। 11 দলীয় জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ফের ঐক্যবদ্ধ হয়ে তারা একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তারা। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না। প্রিয় দর্শক, চরমোনাই কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে। 11 দলীয় জোট থেকে যখনই তারা বিচ্ছিন্ন হয়েছে তখন কিন্তু তারা হারে হারে টের পেয়েছে যে কত বড় একটি ভুল সিদ্ধান্ত ছিল এই চরমোনাই। অবশেষে তারা কিন্তু জামায়াতের সাথে জোটে ফিরেছে। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি জামায়াতের সাথে ফের জোটে ফেরার পরে চরমোনাই পীর কি বক্তব্য দিয়েছেন এবং কোন কোন কারণে তারা এই জোট থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই যে 11 দলীয় জোট থেকে কোন কোন কারণে তারা বিচ্ছিন্ন হয়েছিল সেই কারণগুলো যেইভাবে তারা সমঝোতা করে নিয়েছে এবং তারা কিন্তু মিলেমিশে ভাগ করে নিয়েছে। চলুন ভিডিওর প্রথমে সেই বিষয়টা আমরা একটু চরমোনাই পীরের মুখ থেকে শুনে আসি যে চরমোনাই পীর এই বিষয়ে কি বলতেছেন। তারপরে ভিডিওর পরের অংশে আমরা দেখে নিব তারা যে এক হয়েছে দ্বিতীয়বার, সেই বিষয়টা আমরা ভিডিওর পরের অংশে জামায়াতে আমির এবং চরমোনাই পীরের সমঝোতার ভিডিওটা দেখে নেব। চলুন প্রথমে আমরা একটু চরমোনাই পীরের বক্তব্যটা শুনে আসি। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকে যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ 5টি পাস যাকে চলে গেছে, বাস যা চলে গেছে এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভ কোনো আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্সর নীতিটা তো আসলে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন না। এখানে একটা অনেকেই প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশে। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না দেয়, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করবো। যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কীভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স তো আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। এর সাথে এনসিপি জোট করবে, তা জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি 8 দলের সাথে থাকে তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি 8 দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে কেন? তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নাই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, কিছু শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল। সেখানে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কেন? হয়তোবা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরও ভালো। উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তারা শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কেউ যেন উচ্ছৃঙ্খল না হই, প্রত্যেকের সমর্মিতার সাথে, মহব্বত ভালোবাসার সাথে নির্বাচন করি। আমি আমার দলের পক্ষ থেকে
আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া অংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই। নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন করব। সম্মানিত ভাইয়েরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। এই জন্যে আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাচ্ছি
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে, বুককে শক্ত করে, মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, সেমিনারের একদম শেষ পর্যায়ে এবং আজকে আমাদের সম্মানিত আমির আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু নিবেদন করতে চাই। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। অতএব পরিচ্ছন্নভাবে বলি, ইসলাম, দেশ এবং মানবতা বিরোধী কোনো কাজ হবে আর আমরা বসে থাকব, এটা হতে পারে না। অতএব আজকের এই মঞ্চ, আজকের এই স্টেজ, আজকের এই পরিবেশ আজকে একটি সীমাবদ্ধ জায়গায় হলেও আগামীর দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমাদের মুরব্বী এবং নেতাদের পিছনে থেকে কারা কারা আন্দোলন করতে রাজি, একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। আমাদের দেশকে আল্লাহ সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়। এবং বর্তমানে যারা কুলাঙ্গার, ওদের কাছে কঠিন মেসেজ, আর বক্তব্য বেশি প্রয়োজন নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে, এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না। সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত 53 বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে, আল্লাহর রহমতে কখনো বাস্তবায়ন হয় নাই। আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে। আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না, কখন এটা বাস্তবায়িত বাংলাদেশে হবে না, তারপরেও তারা এই পথ বেছে নিলে কারণটা কি? আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট, এরা যে 5ই আগস্ট আল্লাহর মাই গ্রামে একটা কথা আছে, আলমের বাহির, ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। ওরা তো বসে নাই, এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই। তারা হয়তোবা এই সংস্কার, এই নারী কমিশন, এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্ম অবলম্বী, তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে, এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দার সুযোগ তো তালাশ করতেছে, ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে 11 দলীয় জোট থেকে চরমোনাই বিচ্ছিন্ন হওয়ার পরে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুঠাল মারার মতন একটা ব্যবস্থা হয়ে গেছে। তারা নিজেরা রিয়েলাইজ করতে পেরেছে যে তারা কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারা যেখানেই যায় তাদের কিন্তু কোনো লোকজন হয় না, দেখা যায় সেক্ষেত্রে তারা কিন্তু ফের জামায়াতের সাথে হাত মিলানোর একটি ব্যবস্থা করতেছেন। কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝছেন যে আসলে
যে জামায়াতে আমিরের বক্তব্য আপনারা শুনেছেন এবং চরমোনাইয়ের পীরের বক্তব্য আপনারা শুনেছেন, আপনারা এই বিষয়টা শোনার পর অবশ্যই রিয়েলাইজ করতে পেরেছেন যে এই যে 11 দলীয় জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ আসলে চরমোনাই পীর না জামায়াতে আমির, কার কারণে আসলে এটা বিচ্ছিন্ন হতে পারে এবং এই যে 11 দলীয় জোট থেকে তারা কিন্তু আলাদা হতে। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই 11 দলীয় জোট থেকে চরমোনাই বিচ্ছিন্ন হওয়ার কারণে আসলে জামায়াতের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে, এবং এই যে কাজটা যারা করেছে, এই যে চরমোনাই পীরের দল যারা কাজটা করেছে তাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আবারও কিন্তু চরমোনাই পীর জামায়াতে আমিরের সাথে হাত মেলানোর চেষ্টা করতেছে, কিন্তু এখানে কিন্তু জামায়াতে আমির তাদেরকে ফের দলে টানবেন কিনা বা জোটে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে এখনো কিছুই বলা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে চরমোনাই পীর জামায়াতে ফের আসার চেষ্টা করতেছেন, কিন্তু জামায়াতে আমির এই সমঝোতা করবেন কিনা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।